এই এপিসোডের শুরুতেই আমরা একটা সুপারকারকে রেস্ট্রাকে খুব দ্রুত গতিতে ছুটতে দেখি। স্টারিং হুইল সামলানোর ধরুন এমন কর্নারগুলো যে নিকটভাবে নেওয়া হচ্ছিল তা থেকে স্পষ্ট বোঝা যায় যে ড্রাইভার কোনো সাধারণ মানুষ নয়, বরং খুবই অভিজ্ঞ ব্যক্তি। আপনি দেখতে দেখতে ফিনিশ লাইন অতিক্রম করে ফেলে। এমন পটভূমিতে লোকজন জুড়ে জুড়ে চিয়ার করতে শুরু করে। এইটি চেয়ারম্যান কাং। ব্যবসা জগতের লোকেরা তাকে গড বলে, আর রেস্ট্রিকে তার নাম স্পিরিটের রাজা। এই বছর চেয়ারম্যান কানের বয়স 72 বছর হয়ে গেছে। এতগুলো বছর $1 ট্রিলিয়ন কর্পোরেশনের বোঝা বহন করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। তাই তিনি তার অ্যাসিস্ট্যান্টকে হুকুম দেন যে সব ইয়ারদেরকে ডাকা হোক, কারণ তিনি সাকসেশন মিটিং করতে চান। এরপর আমরা ড্রামার মেন লিডকে রাস্তায় জগিং করতে দেখি। সে একজন সকার প্লেয়ার, কিন্তু তার ক্যারিয়ার এখনো খুব বেশি কিছু হয়নি। মাঠে সে সবসময় মন প্রাণ দিয়ে খেলে, এমন তার টিমের জন্য অনেক গল্প পড়ে, তবু তার জীবন সংগ্রামে ভরা। আর সে কন্ট্যাক্ট সই করে জয়েস টিমে যোগ দিন। তার আশা যে তার জীবনে নতুন মোড় হবে। টিম তার জন্য প্রফেশনাল ফটোস্টের ব্যবস্থা করে, যাতে ভবিষ্যতে তাকে মার্কেটে একজন শক্তিশালী প্লেয়ার হিসেবে লঞ্চ করা যায়। অন্যদিকে চেয়ারম্যান কর্পোরেশনে পৌঁছে গেছেন। চেয়ারম্যান আসতেই সবার ঝুঁকে তার স্বাগত জানায়। মিটিং রুমে বসার পরেও বোর্ড মেম্বাররা ততক্ষণ বসে সাহস করে না যতক্ষণ না চেয়ারম্যান অনুমতি দেন। তারপর মিটিং শুরু হয়, যেখানে চেয়ারম্যান ডিরেক্টর বাইকে ব্যর্থতার খুব বেশি রাগ পড়েন। কোয়ার্টার রেভিনিউ টার্গেটের চেয়ে কম হয়েছে। তারপর তিনি ঘোষণা করেন যে তিনি রিটায়ারমেন্ট নেওয়ার কথা ভাবছেন। কিন্তু তার ভয় হয়েছে তারপরে যদি কর্পোরেশন অযোগ্য লোকেদের হাতে চলে যায় তাহলে সেটা ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন যে পুরনো দিনে যখন কোনো রাজা সিংহাসন ছেড়ে দিতে চাইতেন তখন সব মন্ত্রীরা তাকে আটকাতে আসতেন, কিন্তু এখানে তো সবাই দিন গুনছে যে তিনি কবে চেয়ার ছেড়ে দিবেন। অবশেষে চেয়ারম্যান কাং সিদ্ধান্ত নেন যে তার টুইন্স জিন আর সিয়ং 1 মাসের জন্য একসাথে কোম্পানি সামলাবেন। তিনি নিজের পেছন থেকে দুজনকে পর্যবেক্ষণ করবেন। চেয়ারম্যানের ছেলে এগোতে একদম খুশি হয় না। সে প্রশ্ন করেছে এই পরিশ্রমটা শুধু তাকে কেন দেওয়া হচ্ছে না। তখন চেয়ারম্যান তাকে বলেন যে যদি তার অধিকার চাই তাহলে ফেয়ার কম্পিটিশনে জিতে দেখাতে হবে, শুধু কথা বললেই হবে না। এখন কোম্পানির 2 ভাগে ভাগ হয়ে যায়, যেখানে ছেলে শেয়ার হোল্ডারদের বিশ্বাস জয় করার চেষ্টা করে আর মেয়ে বেশি চালাক বের হয়, সে পাবলিকদের অপিনিয়ন কার্ড খেলে। চেয়ারম্যান তার অ্যাসিস্ট্যান্টকে বলেন যে এটি একটি যুদ্ধ হতে চলেছে, যত বেশি দুজন লড়বে ততই সহজ হবে আসল হীরা কিং। সন্ধ্যায় এখন চেয়ারম্যান বাড়িতে পরিবারের সাথে ডিনার করেন, কিন্তু 2 সংখ্যা লড়াই থামিয়ে না। তাই তারা ব্যবসার কথা তুলে ঝগড়া করে, এমন তাদের বাবাকে ইমপ্রেস করার চেষ্টা করেন। স্টেপ মাতারও রিটায়ারমেন্টের খবরে চিন্তিত ছিলেন যে এই বাড়িতে প্রত্যেক মানুষ তার নিজে আলাদা চাল চালছে। চেয়ারম্যান কোম্পানি থেকে শুরু করে ডিনার টেবিল পর্যন্ত সব জায়গায় ষড়যন্ত্রে ঘেরা হয়ে আছেন, এমন তার মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। সৌভাগ্যবশত অ্যাসিস্ট্যান্ট এসে তাকে সেখান থেকে বের করে নিয়ে যায়। তারপর স্টেপ মাতার তৎক্ষণাৎ তার মেয়ে জিয়নকে ফোন করে দেশে ফিরে আসতে বলেন। তিনি চান না যে এই সুযোগ ওই 2 ছেলেমেয়ের হাতে চলে যাক। সেক্রেটারি এখন চেয়ারম্যানকে বলেন যে বোর্ড মেম্বারদের অনেক স্ক্যান্ডালের সামনে আসছে। সার্ফেতে তো সবকিছু শান্ত দেখায়, কিন্তু ভেতর থেকে কর্পোরেশন একদম শান্ত নয়। এর মধ্যে 2 সন্তান চেয়ারম্যানের কারের ড্যাশ ক্যাম ফুটেজ চুপিসারে দেখার চেষ্টা করে। তখন চেয়ারম্যান সেখানে চলে আসেন, এমন 2জন ঘাবড়ে গিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। চেয়ারম্যান ভালোভাবে বুঝে যান যে গাড়িটা কে চুরি করেছে। 2জন এখন গাড়ি চালাতে চালাতে সে ডকুমেন্ট খুঁজতে লেগে যায়, যেটা চেয়ারম্যান গাড়িতে দেখছিলেন। ওইদিকে হাং তার দাদির জন্য কেক কিনছিল, কারণ তার দাদির ডিমেনশিয়া আছে। নার্সিং হোমে যাওয়ার সময় সে টুইন্সের গাড়ি তাকে ধাক্কা মেরে দেয়, যাতে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। একজন সোকার প্লেয়ারের জন্য তার পাড়ায় সবকিছু, কিন্তু এই বদমাশগুলো তার সাহায্য করার বদলে সেখান থেকে পালিয়ে যায়। তাকে এখন তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে টুইন্স তাদের কানেকশন এমন টাকা ব্যবহার করে পুলিশদের মাধ্যমে ফুটেজ মুছে দেয়। এমন রাস্তার সব প্রমাণও সাফ করে দেওয়া হয়। অন্যদিকে অপারেশন থিয়েটারে ডাক্তাররা তার পা বাঁচানোর পুরো চেষ্টা করছিলেন। পরের সকালে চেয়ারম্যান যখন গাড়ি চেক করতে আসেন তখন দেখেন যে হেডলাইটস বদলে দেওয়া হয়েছে, ডেস্কেমা ফুটেজটা পুরোপুরি মুছে দেওয়া হয়েছে। তুমি সেখানে মিথ্যে বলতে শুরু করেছে তারা বিড়ালকে ধাক্কা মেরেছে, কিন্তু চেয়ারম্যান তাদের কথা বিশ্বাস করে না। অন্যদিকে অপারেশনের পর হান জ্ঞান ফিরে পায়, এমন ঘাবড়ে যায়। ডাক্তার বলেন যে সার্জারি সফল হয়েছে, কিন্তু তার লিগামেন্ট পা ভেঙে যাওয়ার কারণে তার সকার ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গেছে। সে কখনো সকার খেলতে পারবে না। নাং এজেন্সির জন্য সারাজীবন পরিশ্রম করেছে। সে প্রতিদিন 18 ঘন্টা প্র্যাকটিস করত, শুধু এ আশে যে একদিন সে সকার ফিল্ডে চমকাবে, এমন তার দাদিকে গর্বিত করবে। কিন্তু একটা অ্যাক্সিডেন্ট তার স্বপ্ন ভেঙে দিয়েছে। এই সময় অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যানকে টুইন্সের স্ট্রাশ ফান্ডের কেলেঙ্কারির কথা বলেন। চেয়ারম্যান এখন বাধ্য হয়ে তাদের ভুলগুলো লুকিয়ে রাখেন, তাও তিনি তার উত্তরাধিকারীদেরকে এমন বিপদে দেখতে চান না। তারপর তিনি তার লাঠির সাহায্যে একটা সিগারেট রুম খোলেন। ভেতরে অনেক সম্পত্তি এমন রহস্য লুকিয়েছিল। তিনি তার স্ত্রীর জন্য কিছু সম্পত্তি আলাদা করে রাখেন, যাতে তার ভবিষ্যৎ নিরাপদ থাকে। তারপর টুইন্সের অবৈধ ডকুমেন্টগুলো সেফের ভিতর লক করে দেন।
পরের সকালে আমরা হানকে দেখি যে সে হাসপাতালে রেগে ফেটে পড়ে। সে মেনে নিতে পারছিল না যে এখন তাকে সকাল ছেড়ে দিতে হবে। কয়েকদিনের মধ্যে তার আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। ওস থেকে টিম থেকে বের করে দেন। উপরোক্ত নার্সিং হোমের খরচ তো আলাদা, তবু সে নিয়মিত প্র্যাকটিস করে যায়। আশা করে যে হয়তো সে রিকভার হয়ে যাবে। সে রাতের অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখে এবং সে গাড়ির নাম্বারের কিছু ডিজিট মনে পড়ে যায়। পরে সকাল সে পুলিশের কাছে যায়, কিন্তু পুলিশ আগেই ঘুষ খেয়ে নিয়েছে। তারা বলে দিয়েছে রাস্তায় ব্লাইন্ড স্পট ছিল এবং ব্যাকআপ ক্যামেরা খারাপ ছিল। তারপর হান কোচের কাছে যায় এমন টিমে ফিরে আসার জন্য ভিক্ষা চায়, কিন্তু তাকে সরাসরি মানা করে দেওয়া হয়। এখন তার উপর $1 বিলিয়ন পর্যন্ত কন্ট্যাক্ট প্যারেন্টকে বোঝা চেপে যায়। সে অ্যাক্সিডেন্টের জায়গায় ব্যানার লাগিয়ে সাক্ষী খুঁজতে শুরু করে, কিন্তু পায়ের ব্যথার সাথে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন নার্সিং হোমের কেয়ার গিভারের ফোন আসে। হাং টাকার কথা এড়াতে চাই, কিন্তু কেয়ার গিভার বলেন যে অ্যাক্সিডেন্টের দিন তারা দুজন ফেস টাইমে কথা বলছিলেন এবং তিনি অ্যাক্সিডেন্টের পুরো রেকর্ড নিয়েছেন। এইগুলোর সাহায্যে সে লাইসেন্স নাম্বার প্লেট বের করে নেন। তারপর সে ইন্টারনেট ক্যাফেতে গিয়ে ওই গাড়ির মালিকের নাম্বার বের করে এমন জানতে পারে যে গাড়িটা চয়েস গ্রুপের চেয়ারম্যান কাঙের। পরের দিন এখন সে ডেলিভারি ম্যানের ছদ্মবেশী অ্যাক্সিডেন্টের ছবি চেয়ারম্যানের কাঙ্গের কাছে পৌঁছে দেন, যা দেখে তাকে তৎক্ষণাৎ চেয়ারম্যানের সামনে নিয়ে আসা হয়। ভিডিও দেখে চেয়ারম্যানের মুখ পুরো লাল হয়ে যায়, কিন্তু তিনি বাইরে থেকে শান্ত থাকেন। হানাকা তার ধ্বংস হয়ে যাওয়ার জীবনের জন্য তাকে ক্ষমা চাইতে বলে, কিন্তু চেয়ারম্যানের কাছে সবচেয়ে ভালো হলো টাকা। তিনি জিজ্ঞাসা করেন যে তোমার কত টাকা লাগবে, শুধু এমন বলে দাও আমাকে। এই কথা হানকে খুব বেশি অপমানিত বোধ করায়। চেয়ারম্যান এখানে তার রেজডিউম থেকে বলেন যে আসলে তার সকার ক্যারিয়ার খুব বেশি কিছু ছিল না। সে আজ রিটায়ার করুক বা 23 বছর পর করুক, এতে কোনো তফাৎ পড়বে না। তিনি কন্ট্রাক্ট কম্পেনসেশন এমন একটা নতুন চাকরির অফার দেন, শুধু হানকে চুপ থাকতে হবে। কিন্তু সে কম্প্রোমাইজ করতে রাজি হয় না। সে তার ক্যারিয়ার এমন জীবনের জন্য নিয়ে চায়। যা শুনে চেয়ারম্যান হেসে ওঠেন। তার মধ্যে পৃথিবীর টাকার সব সমস্যার সমাধান। তিনি একটা ব্ল্যাঙ্ক চেক হানের দিকে ছুড়ে দেন এমন বলেন যে যত ইচ্ছা টাকা লিখে দাও। চেয়ারম্যান জানতে চান যে হান তার জীবন এমন সকার স্বপ্নে কি দাম নির্ধারণ করেন। পরে এলিভেটরের কাছে চেয়ারম্যানের আবার দুই ট্রেনের সাথে দেখা হয়। ওদিকে কেয়ার গিভারের ফোন আসে। দাদি এখনো খুশি থাকেন এমন তার স্মৃতিতে শুধু এটুকু বাঁচি ছিল যে তাদের নাতি একজন সকার প্লেয়ার। খান এখন কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়ায়। সে কম্পেনসেশন নিয়ে আরামে জীবনযাপন করবে নাকি অর্থহীন হয়ে নিয়ে লড়াই করবে। অবশেষে সে কলম তুলে নেন এবং ব্ল্যাঞ্চিকে তার চাওয়া টাকা দেখার সিদ্ধান্ত নেন। এই সময় চেয়ারম্যান অফিসে দুই টুইনকে বকছিলেন। তিনি বলেন যে তারা 3টা বড় ভুল করেছে: স্ল্যাশ ফান্ডে টাকা চুরি করা, কোম্পানিতে ফ্যাকশন তৈরি করা এবং তাদের প্রিয় গাড়ি নষ্ট করে তার উপর দোষ চাপানো। চেয়ারম্যান এখন ঘোষণা করেন যে তার এই দুই সন্তান তার উত্তরাধিকারী হওয়ার যোগ্য নয়। যা শুনে সন্তানরা রাগে তার পেছনে ছুটে যায়, কিন্তু তাদের এলিভেটর মিস হয়ে যায়। তাই তার সিঁড়ি দিয়ে নিচে দৌড়ায় এবং একে অপরকে দোষারোপ করতে থাকেন। অন্যদিকে চেয়ারম্যান হেঁটে যাচ্ছিলেন এবং হাঙ্গো তার সাথে দেখা করতে আসছিল। তখন দুই সন্তান সিঁড়ি দিয়ে দৌড়াতে দৌড়াতে বের হয়। ঘাবড়ে গিয়ে ছেলে তার নিজের বাবাকে ধাক্কা দিয়ে দেয় এমন চেয়ারম্যান নিচে পড়ে যান, যাতে তার মাথা সোজা হাঙের মাথায় আঘাত করে। এই অ্যাক্সিডেন্টে বেশ কিছু হয় না, কিন্তু এমন একটা অলৌকিক ঘটনা ঘটে চেয়ারম্যানের সাথে হাঙের আত্মা পরস্পর বদলে যায়। ডাক্তাররা বোঝেন যে হাঙের ব্রেন ট্যামাস হয়েছে এমন সিটি স্ক্যানের পরামর্শ দেন, কিন্তু চেয়ারম্যান যিনি এখন হাঙের শরীরে আটকে গেছেন তিনি তার আসল শরীরের কাছে ছুটে যান। কিন্তু এর আগে তার ছেলে মিডিয়াকে অ্যাক্সিডেন্টের কথা এক্সপোজ করে দিয়েছে। এই কারণে চেয়ারম্যান তার সন্তানদের আসল চেহারা দেখে নেন। দুজনে পুরো দোষ তাদের বাবার উপর চাপিয়ে দেন। তারা বলেন যে চেয়ারম্যানই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী ছিলেন এমন ভিকটিমদের মুখ টাকাতে বন্ধ করতে চেয়েছিলেন। নিজের সন্তানদের এই সত্য দেখে চেয়ারম্যান ভেঙে পড়েন। তিনি নিজেই সাফাই দিতে চান, কিন্তু তার কথা কেউ শুনে না। তিনি ভিড় থেকে বেরিয়ে হাসপাতাল রুম পর্যন্ত পৌঁছান এবং তার আসল শরীরের কাছে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু যতই কাছে যান ততই তার মাথা ফিরে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য দেওয়াল তাকে আটকে দিচ্ছে। হাসপাতাল বেডে শুয়ে থাকা তার আসল শরীরে হার্ট রেট বেড়ে যায় এবং ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্টেপমাদার গাবড়ে গিয়ে ডাক্তারকে ডেকে নেন। সবার মনে হয় যে হান সেখানে থাকার কারণে চেয়ারম্যানের শরীর খারাপ হচ্ছে, তাই বডিগার্ডটা তাকে তুলে বাইরে ছুড়ে দেন। তখন চেয়ারম্যানের সবচেয়ে ছোট মেয়ে জিয়ন তাকে ধরে ফেলে। তার মনে হয় যে সে তার বাবাকে ক্ষতি করেছে, তাই সে তাকে শিক্ষা দেন। এখন চেয়ারম্যান হানের শরীরে আটকে থাকে খুব বেশি রাগ হয়। তাদের বিশ্বাস হয় না যে তাদের মেয়ে অনুমতি ছাড়াই দেশে ফিরে এসেছে এমন তার উপরে কথা তুলছে। তখন তাদের বাকি দুই সন্তান এসে তাকে বাঁচিয়ে নেন। বাইরে থেকে তারা ফ্রেন্ডলি দেখায়, কিন্তু তাদের ভিতরে পুরোপুরি লোক আর খারাপ উদ্দেশ্য ভরা ছিল। এর মধ্যে চেয়ারম্যানের সেক্রেটারি সার্ভেলেন্স বোর্ডের সংগ্রহের অর্ডার দেন। তার সন্দেহ ছিল যে হিট অ্যান্ড রান কেসের পেছনে চেয়ারম্যানের দুই সন্তান আছে। জিয়ন চুপ করে সেক্রেটারির কথা শুনে নেন। এখন স্টেপ মাতারা জানা হয়ে যায় যে তাদের মেয়ে চুপি সারে দেশে ফিরে এসেছে। তিনি খুব হতাশ হন। তার মতে এত বিপজ্জনক সময় জিয়নের ফিরে আসা ঠিক নয়।
পরের দিন চেয়ারম্যানের হিট অ্যান্ড রান কেসের বিষয়টা পুরো দেশে ট্রেন্ডিং টপিক হয়ে যায়। কিন্তু এই সময় একটা গুজব সামনে আসে। এই নতুন কথা ইশারা করা হয় যে অ্যাক্সিডেন্টের আসলে চেয়ারম্যানের দুই উত্তরাধিকারীর মধ্যে কেউ একজন করেছে, এমন পরে পুরো দোষ তাদের বাবার উপর চাপিয়ে দিয়েছে। সকালে দুই উত্তরাধিকারী একসাথে ঘুরতে বের হয় এমন প্ল্যানিং করে। যেভাবে ভাই চিন্তিত ছিল যে হয়তো হাঙের কাছে অ্যাক্সিডেন্টের ভিডিওর আরেকটা কপি থাকতে পারে, কিন্তু বোন তাকে আশ্বস্ত করে এমন বলে যে সে আগে হানের ফোন চুরি করে নিয়েছে। এখন শুধু সেটা ধ্বংস করা বাকি, যাতে তাদের সব কালো সত্য চিরকালের জন্য লুকিয়ে যায়। সে এটাও বলে যে সে এই বিষয়টা ব্যবহার করে চেয়ারম্যান কানের রেপুটেশন ধ্বংস করতে চায়। হয়তো চেয়ারম্যান কখনো স্বপ্ন ভাবেনি যে কেরিয়ার এমন রেপুটেশন করতে তিনি পুরো জীবন লাগিয়েছেন তা তার নিজের সন্তানরাই নষ্ট করবেন। দুজন এখন হানের কাছে যায় এমন খুব সহজে এই গল্প শোনায় যে অ্যাক্সিডেন্ট তাদের বাবাই করেছেন। নিজের সন্তানদের এত বেহায়াপনা দেখে চেয়ারম্যান কাং, যিনি এখন হানের শুয়ে আছেন, রাগে ফেটে পড়েন। তিনি উঠে দাঁড়িয়ে দুজনকে খারাপভাবে বকেন। একজন মহান ব্যবসায়িক কর্তৃত্ব এমন ব্যক্তিত্ব এখনো তার শরীরের ভেতর জীবিত ছিল। তার ধরন থেকে দুই সন্তান কেঁপে ওঠেন। এই পৃথিবীতে তারা শুধু দুজনের কাছেই ভয় পেত, প্রথমে তাদের বাবার কাছে, এখন দ্বিতীয় হানের কাছে। কিন্তু পাবলিকদের মতামতে চেয়ারম্যানের বিরুদ্ধে আরো উত্তেজিত হয়ে উঠেছে। লোকেরা মনে করতে শুরু করে যে অ্যাক্সিডেন্ট করে পালিয়ে যাওয়া খুবই দায়িত্বহীন কাজ। উপরোক্ত চেয়ারম্যান তার ক্ষমতা এমন টাকা ব্যবহার করে প্রমাণও মুছে দিয়েছেন। যখন লোকেরা জানতে পারে যে তারা টাকা দিয়ে ভিক্টিমদের মুখ বন্ধ করার চেষ্টা করছিল, তখন ঘৃণা আরো বেড়ে যায়। হাসপাতালের বাইরে প্রতিবাদ শুরু হয়ে যায়। সাংবাদিক এমন রিপোর্টাররা সব দিকে খবরে ছুটতে থাকে। তার মেয়ে মিডিয়া ইন্টারভিউতে স্পষ্ট বলে দিয়েছে যে তাদের পরিবারের সব খারাপ কাজ চেয়ারম্যান কান তাদেরকে জোর করে করিয়েছেন। ছোট ভাই তার কথা শুনে ভয় পেয়ে যায়। তার মনে হয় যে যদি তাদের বাবার জ্ঞান ফিরে পান তাহলে তাদের খবর আছে। কিন্তু তার বোন সরাসরি বলে দিয়েছে তাহলে তাদের নিশ্চিত করতে হবে যে চেয়ারম্যানের আর কখনো জ্ঞান না ফিরে পায়। তাই তারা চেয়ারম্যান কাং এমন তার প্রাইভেট অ্যাসিস্ট্যান্টকে মা ষড়যন্ত্র করেন। নদীর সন্ধ্যায় হাঙ্কি একটা প্রাইভেট ভিলায় বন্দি করে রাখা হয়, কিন্তু সেখানে সে তার ডামি বানিয়ে ঘাটের অসততার কারণে বেরিয়ে পড়ে। কারণ বিলেতা চেয়ারম্যান নিজের ডিজাইন করেছিলেন, তার কাছে পালিয়ে যাওয়ার সবকিছু জানা ছিল। সে সহজে সেখান থেকে বেরিয়ে যায়। এমন ট্যাক্সি নিয়ে হাসপাতালে পৌঁছলে প্রতিবাদ দেখে অবাক হয়। সব দিকে লোকেরা তার উপর থুতু ফেলছে, তার নাম বদনাম করছে, এমন তার এম্পায়ারও এখন ধ্বংসের কিনারায়। আঙ্কের জন্য এসব দেখা মৃত্যুর চেয়েও বেশি ছিল, কিন্তু হাঙে শুয়ে থাকায় সে কিছু করতে পারে না। পরে সকালে দুই সন্তান শেয়ারহোল্ডারদের মিটিং এ ডাকেন। তাদের উদ্দেশ্য চেয়ারম্যানের খারাপ রিপোর্টেশনের সুবিধা নিয়ে তাকে চেয়ারম্যানের চেয়ার থেকে সরানো। তখন খবর আসে যে হ্যাং প্রেস কনফারেন্স করতে যাচ্ছে। এটা শুনে ছিঁড়ে কাঁপড়ে যায়। এমন তথ্য আর সেখানে পৌঁছে যায়। সবার সামনে হান ঘোষণা করে যে অ্যাক্সিডেন্টের জন্য দায় কাং ছিলেন। এই কথা বলা চেয়ারম্যানের জন্য নিজের পায়ে কুড়াল মারার মতো ছিল, কিন্তু এম্পায়ার বাঁচানোর জন্য তাকে নিজের নাম নিচে বর্তন করতে হয়। তার মনে পড়ে যায় যে এইভাবে সে এতগুলো কষ্টের মুখোমুখি হয়ে তার কোম্পানিকে টপ 10-এ নিয়ে এসেছিলেন। তিনি নিজেই ত্যাগ করে দিতে পারেন, কিন্তু কোম্পানিকে ধ্বংস হতে দিতে পারেন না। দুই সন্তান এসব শুনে এখানে ড্রামা করতে শুরু করে। এমন বলেন যে তারা তাদের বাবার ভুলের ক্ষতিপূরণ করবেন, এমন হানের জীবনের খেয়াল রাখবেন। চেয়ারম্যান এখানে মনে মনে স্বপ্ন নিয়েছিলেন যে তিনি দুই অযোগ্য সন্তানকে শিক্ষা অবশ্যই দিবেন। তারপর তিনি হল থেকে বেরিয়ে যান। অন্যদিকে সেক্রেটারির সাথে জিয়ানের দেখা হয়। জিয়ান তাকে বলেছিল যে তার ভাই বোনকে তার দেশে ফেরার খবর না জানা হোক। তারপর রাতে হাঙেনটা কাঠের লেখা ঠিকানার পেছন পেছন তার বাড়িতে পৌঁছে যায়। অনেকক্ষণ খুঁজের পর সে একটা পুরনো এমন ভাঙাচোরা বাড়ি দেখতে পায়। ভেতরে সব দিকে মেডেল এমন ট্রফি লাগানো ছিল। এইসব দেখে তার বোঝা যাচ্ছিল যে সরকার হাঙের জন্য কত বড় জিনিস ছিল। তার একটাই স্বপ্ন ছিল এত সফল হওয়া, যাতে তার দাদি খুশি হতে পারেন। তখন একটা আরশোলা দেখে চেয়ারম্যান ঘাবড়ে যান। তার মনে হয় যে তিনি ইন্ডোর এমন পোকামাকড় ভরা এই বাড়ির ভিতর থাকতে পারবেন না। তিনি তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যান। এমন যুবক শরীরের শক্তি এমন ফুর্তি অনুভব করে খুব অবাক হন। এই অনুভূতি তার জন্য নতুন, এমন খুব পছন্দের। কিন্তু তিনি জানতেন না যে এই সময় তার সন্তানরা তাকে মারার প্ল্যান করছে। ডাক্তার এমন দুই সন্তান চেয়ারম্যানের রুমে ওষুধ নিয়ে এসেছিল। তারা স্টাফ মাতারকে আরাম করার অজুহাতে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। হাসপাতাল খালি দেখে হাং সহজে ঢুকে যায়। এমন ঠিক তখনই দুই সন্তান রুমের ভেতর ঢুকে পড়ে। তাই হাংকে সেখানে লুকাতে হয়। তাদের প্ল্যান ছিল চেয়ারম্যানকে ড্রাগের মারাত্মক ডোজ দিয়ে মেরে ফেলা, কিন্তু ইঞ্জেকশন দেওয়ার আগে চেয়ারম্যান চোখ পুড়ে ফেলেন, যা দেখে দুই সন্তান কেঁপে ওঠে। তার মেয়ে বালিশ তুলে তার বাবার মুখ চেপে ধরে তাকে মারার চেষ্টা করে। ছোট ভাই প্রথমে ভয় পায়, কিন্তু পরে সেও সাহায্য করে। চেয়ারম্যান এখন শ্বাস নেওয়ার জন্য ছটফট করতে থাকেন। মৃত্যুকে এত কাছ থেকে দেখে তিনি কোনো মতে অ্যালার্মের বাটন চেপে দেন, যার সাথে সাথে দুই সন্তান সেখান থেকে পালিয়ে যায়। হান এখানে চেয়ারম্যানের গান ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তাই সেও সেখান থেকে বেরিয়ে যায়, যাতে সন্দেহ তার উপর না আসুক। হাসপাতালে হইচই পড়ে যায়। জিয়ানা হাসপাতালে দূরে এসে এসব দেখে অবাক হয়। সে তৎক্ষণাৎ তার বাবাকে খুঁজতে ছুটে যায়।
হাংও খুব দুঃখিত হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। যে দুই সন্তানকে চেয়ারম্যান সবচেয়ে বেশি ভালোবাসতেন তাদের হাতের মৃত্যুকে এত কাছ থেকে দেখা, এটা তার জন্য খুব খারাপ অভিজ্ঞতা ছিল। অন্যদিকে ডাক্তাররা চেয়ারম্যানকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দেন, কিন্তু অক্সিজেনের অভাবে তার ব্রেনে বেশ ক্ষতি হয়েছে। তাই তার পরিবারকে প্রস্তুত থাকতে বলেন, তার চেয়ারম্যান যে কোনো সময় মারা যেতে পারেন। এইটা শুনে স্টেপ মাতার সেখানে অজ্ঞান হয়ে যান। তার জন্য সবচেয়ে বড় ধাক্কা ছিল যে তার স্বামী প্রপার্টি উইলে আগস্ট না বানিয়ে মারা যেতে পারেন। চেয়ারম্যানের অবস্থার খবর তার প্রতিদ্বন্দ্বীর কাছে পৌঁছে গিয়েছিল, এমন সবাই এতে খুব খুশি। হাং দেরি রাস্তায় বসেছিল, তার আফসোস ছিল যে তার কারণে একটা প্রাণ যেতে পারে। এখন চেয়ারম্যানের মনে হাঙের সেই কথাগুলো মনে পড়ে, যখন সে বলেছিল যে সকালের জন্য তার আবেগ চেয়ারম্যানের নিজের কোম্পানির ভালোবাসার চেয়েও বেশি। তাই সে ব্র্যান্ড থেকে কোনো অ্যামাউন্ট লেখেনি। সে চেয়ারম্যানের কাছে টাকার বদলে তাদের কর্পোরেশন চেয়েছিল। চেয়ারম্যানের এখন তার জন্য বেশ অপরাধ বোধ হয়। তার মনে হয় যে এখন কিছু করা জরুরি। পরের দিন এখন সে চয়েস গ্রুপে পৌঁছে যায় এবং ইন্টার্ন হিসেবে সেখানে চাকরির জন্য আবেদন করে। এটা দেখে দুই ভাই বোন খুব খুশি হয়। তারা ভেবেছিল যে সেই খবর পাবলিক করে তাদের ইমেজ আরো ভালো করতে পারবেন। সেক্রেটারি অবাক ছিল যে হাং কোম্পানিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত কেন নিল। কথাবার্তার সময় হাং এমন কিছু ডায়লগ বলে যা প্রায় চেয়ারম্যান বলতেন, যা শুনে সেক্রেটারি চেয়ারম্যানের কথা মনে পড়ে যায়। হান বলে যে সে চেয়ারম্যানের পক্ষ থেকে চয়েস গ্রুপে রক্ষা করবে। এটা শুনে সেক্রেটারি মনে হয় যে এই ইন্টার্ন বেশ বড় স্বপ্ন দেখছে। এখন তাকে সে ডিপার্টমেন্টে পাঠানো হয় যেখানে জিয়ানা ইন্টার্ন ছিল। সবাই তার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু চেয়ারম্যান হওয়ার অভ্যাস তার এখনো যায়নি। অফিসে আসতে সে ম্যানেজারকে অর্ডার দেন যে প্রজেক্ট রিপোর্ট তাড়াতাড়ি তার কাছে নিয়ে আসুক। ম্যানেজার রাগ দেখে জিয়ন তাকে তৎক্ষণাৎ বাইরে নিয়ে যায় এমন বোঝায় যে ইন্টার্ন হলে ইন্টার্নের মতো ব্যবহার করো, সিও হওয়ার অভিনয় করো না। পরে জিয়ন জানতে পারে যে হাং এক্সেলও চালাতে জানে না, যা থেকে সে অবাক হয় যে এই অযোগ্যগুলো কিভাবে ইন্টারভিউ পাশ করে কোম্পানিতে এলো। এখন নিজের মেয়ের কাছে বকুনি খেয়ে চেয়ারম্যান মুখ ফুলিয়ে বসে যান। তখন সে ভুল করে তার মেয়ে হওয়ার কথা বলে ফেলেন। জিয়ন এটা শুনে এত ঘাবড়ে যায় যে তৎক্ষণাৎ তার মুখ বন্ধ করে দেন। সে ধমক দেয় যে যদি সে এমন বাজে কথা বলতে থাকে তাহলে থেকে পেটিয়ে ভালো শিক্ষা দিবে। চেয়ারম্যান অবাক ছিল, বোঝা উঠছিল না যে এই মেয়ে সবসময় তার সামনে সরল থাকতো। জিয়ন বলেছে তাকে হাসপাতালে দেখেছে, এমন তার উপর সন্দেহ যে বাবার উপর হামলা করার লোক সেই ছিল। শুধু বর্তমানে তার কাছে প্রমাণ নেই, প্রমাণ থাকলে তার অবস্থা খারাপ করে দিত। এইসব কথা তার মেয়ের মুখ থেকে শোনা চেয়ারম্যানের জন্য খুব অবাক ছিল। পরে হাং ম্যানেজারের কাছে যায় এমন জিয়ান সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন ম্যানেজার বলেছে জিয়ান খুবই এনার্জেটিক এবং পরিশ্রমী ইন্টার্ন। পার্টনারদের সাথে মিটিং এমন দিন শেষে নেই, সে কখনো কোম্পানিকে অসম্মান হতে দেয় না। সবার চোখে সে একজন ভালো সহকর্মী ছিল। এখন নিজের আতর মেয়েকে চাকরানির মতো কাজ করতে দেখি চেয়ারম্যানের খুব খারাপ লাগে। তাই সে ম্যানেজারকে ভালো করে লেকচার দিয়ে দেন। এখন কাজ শেষ হওয়ার পরেও হাং অফিসে বসেছিল। সে বলেছে তাকে আবার অ্যাকশন শিখতে হবে, কারণ সে আর বকুনি খেতে চায় না। যখন সবাই চলে যায় তখন সে কম্পিউটারে দ্রুত কাজ শুরু করে। সে চেয়ারম্যান ক্যাঙ্কের অ্যাকাউন্ট লগ ইন হয়, জরুরি ডকুমেন্ট ব্যাকআপ নিয়ে নেয়। তারপর সে 30তম ফ্লোরে গিয়ে চেয়ারম্যানের অফিসে ঢুকে এমন লাঠির সাহায্যে সিগারেট রুম খুলে ফেলে। ভেতর থেকে সে অনেক সোনা এমন নগদ টাকা বের করে নেয়। জিয়ন তার সহকর্মীর সাথে ড্রিঙ্কস করছিল। সে কিছু মেয়ের সহকর্মীকে সিগারেট খেতে বাইরে যেতে দেখে। সে তাদের কাছে যায়, কিন্তু আসলে সে তাদের কথা শুনতে থাকে। সে যে কোনো সন্দেহজনক নাম শুনে তা গোপনে নোট করে নেয়। থেকে টাকা পেয়ে হান জীবনে মজা নিতে শুরু করে। সে 5 স্টার হোটেলে প্রেসিডেন্সিয়াল শুট ভাড়া নেয়, বিলাসবহুল ব্যান্ডের জামা কাপড় কেনে এমন আয়েশ করে। তার মনে হয় যে এই শুট বেশ সুন্দর, এমন একটু প্রস্তুত হলেই তার ব্যক্তিগত এমন আরো শক্তিশালী লাগে। পরে সে হাসপাতালে যায়, এমন নার্সের পর্যবেক্ষণ করে। শীঘ্র তার নজরে এমন এক নার্সের উপর পড়ে যার টাকার খুব দরকার ছিল। সে তাকে মোটা অঙ্কের টাকা দেন, এমন চেয়ারম্যান কাঙ্কের স্বাস্থ্য তথ্য নেই। নার্স বলে যে চেয়ারম্যানের ব্র্যান্ডেড, কিন্তু একবার জ্ঞান ফিরেছিলেন। মানসি নার্সকে একটা চিঠি দেন, এমন বলে যে চেয়ারম্যান সেক্রেটারির কাছে পৌঁছে দাও। এমন বলে যে চেয়ারম্যান যখন জ্ঞান ফিরেছিলেন তখন তিনি এটা দিতে বলেছিলেন। পরের দিন কোম্পানিতে মিটিং হয়, যেখানে স্পিকার জিয়ন এবং হান ছিল। হান মাইক্রোফোন ধরে জিয়নকে মাঝখানে থামিয়ে দেন, এমন দাবি করে যে ও দুই ভাই বোন যে প্রজেক্টগুলো করছে তাড়াতাড়ি বাতিল করে দেওয়া হোক। এটা শুনে ছেলের মুখের রং উড়ে যায়। সে তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে যায়। জিয়ন অবাক ছিল যে হান কোম্পানির এত গোপনীয় রহস্য কিভাবে জানে। যখন সে বারবার প্রশ্ন করে তখন হান বলে দিয়েছে চেয়ারম্যানের 2 সন্তান 30 বিলিয়নের ফান্ডে কেলেঙ্কারি করেছে। তারপর আরেকটা শেয়ার হোল্ডার মিটিং হয়, যেখানে ভাই তার বোনকে বলেছে জিয়ন দেশে ফিরে এসেছে। তারপর সেক্রেটারি সে চিঠি সবার সামনে পড়ে শোনায়, যেটা চেয়ারম্যান জ্ঞান ফেরার আগে লিখেছিলেন। সেই চিঠিতে ইনহেরিটেন্স রাইটস বাতিল করে দেওয়া হয়েছে।
এমন ভবিষ্যতে যে যোগ্য হবে সে চেয়ারম্যান হওয়ার রেসে অংশ নিতে পারবেন। দুই সন্তান চেয়ারম্যানের এই চিঠিকে জাল বলে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলেন যে তিনি স্বাক্ষর যাচাই করিয়েছেন। তাই এখন সেক্রেটারি ঘোষণা করেন যে নতুন চেয়ারম্যান না হওয়া পর্যন্ত তিনি অস্থায়ীভাবে কোম্পানি সামলাবেন। যখন হান সামনে এসে বলে যে সেও চেয়ারম্যানের পজিশনের জন্য রেসে নামতে চায়, আসলে চেয়ারম্যান জানতেন যে তার দুই সন্তান অত্যাধিক লোভী, তাই যা কিছু তিনি তাদেরকে দিয়েছিলেন এখন সব ধীরে ধীরে তিনি ফিরিয়ে নেবেন। ইনভেস্টররা তার খোলাখুলি মজা করে। তাদের মধ্যে এত নিচু লোক চেয়ারম্যানের পজিশন দেখার জন্য স্বপ্ন দেখছে যা আকাশ থেকে তার সেরা মতো অসম্ভব। জিং রেখে হানের গলা তুলে ফেলে। এমন জিজ্ঞেস করেছি এত সাহস কিভাবে হলো এমন স্ট্যান্ড করার, কিন্তু হান একদম শান্ত থাকে। সে বলে যে তার নিজের কিছু জানা নেই, হয়তো অ্যাক্সিডেন্টের পর তার মাথায় প্রভাব পড়েছে। তার প্রথম আচরণ সেই সাইড ইফেক্ট। জিং তাকে কোম্পানি থেকে বের করে দিতে চাই, তার জন্য হাংটা টাইম বোমার মতো। কিন্তু হাং উল্টো সতর্ক করে দিয়েছে যদি তাকে বের করে দেওয়া হয় তাহলে চয়েস গ্রুপের রেপুটেশন রাতারাতি ধ্বংস হয়ে যাবে। সে ইশারা করে যে দরকার হলে সে কিছু লোকেদের কালো রহস্য পৃথিবীর সামনে নিয়ে আসতে পারে।